প্রথমেই জানিয়ে দিব, দেশ ছাড়ার হেরিক পরিক পালাচ্ছেন উপদেষ্টারা, ভেতরের গোপন খবর ফাঁস। এবং সবশেষে দেখবেন, আবার ক্ষমতায় আসছে জামায়াত, এনসিপি নিজেদের ফাঁদেই পড়ল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে ভিআইপি যাতায়াত অস্বাভাবিক হারে বেড়ে যাওয়াটা কেবল কাকতলীয় ঘটনা নয়, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সাধারণত সরকার পরিবর্তনের সময় এমন দৃশ্য দেখা গেলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষের পথে এসে প্রভাবশালী উপদেষ্টাদের তড়িঘড়ি দেশ ছাড়ার প্রবণতা জনমনে সন্দেহ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, এটা কি নিছক ব্যক্তিগত সফর, নাকি সামনে আসতে থাকা রাজনৈতিক ও প্রশাসনিক ঝড়ের আগাম ইঙ্গিত? অনেকেই মনে করছেন, ক্ষমতার রদবদলের আভাস মিলতেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। এতদিন যারা রাষ্ট্র সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলছিলেন, তারাই কি এখন অডিট ও সম্ভাব্য তদন্তের মুখোমুখি হওয়ার আশঙ্কায় অস্থির হয়ে পড়েছেন? আজকের আলোচনায় সেই হঠাৎ প্রস্থানের পেছনের বাস্তব কারণগুলো খুঁজে দেখার চেষ্টা করছি। একই সঙ্গে তুলে ধরা হবে কারা কারা দেশ ছাড়ার তালিকায় আছেন এবং কেন তাদের ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এই বিতর্কের সূচনা হয় গত সোমবার সাংবাদিক জুলকারনায়েন সায়েরের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক চাঞ্চল্যকর পোস্টকে ঘিরে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন। শুধু সম্ভাবনার কথা বলেই থেমে থাকেননি, তিনি নির্দিষ্ট করে দুটি ফ্লাইটের সময়ও উল্লেখ করেন, দুপুর ১২:৫০ চায়না ইস্টার্ন এবং সন্ধে ৬:৪৫ এমিরেটস। তার বক্তব্য ছিল, যথাযথ অডিট ক্লিয়ারেন্স বা প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এভাবে দেশত্যাগ ভবিষ্যতে বড় ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। এই তথ্য ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক ফয়েজ আহমেদ তৈয়ব। শুরুতে তার দেশ ছাড়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় জানান, ৯ ও ১০ তারিখে তিনি অফিস থেকে বিদায় নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিকে তিনি বিদেশ যাত্রার বিষয়টি স্বীকার করেননি। পরবর্তীতে জানা যায়, তিনি সত্যিই দেশ ছাড়ছেন এবং কারণ হিসেবে সামনে আনেন ভালোবাসা দিবস উদযাপনের বিষয়টি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন উপদেষ্টা নতুন সরকারের শপথ পর্যন্ত অপেক্ষা না করে হঠাৎ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তীব্র আলোচনা চলছে। বিশেষ করে আইসিটি খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়ন ঘিরে তার বিরুদ্ধে আগে থেকেই অস্বচ্ছতার অভিযোগ ছিল। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় জয়ের পর তার দেশ ছাড়ার সিদ্ধান্ত মানুষের মনে সন্দেহ আরও ঘনীভূত করেছে। অনেকের ধারণা, নতুন সরকারের সম্ভাব্য অডিট বা তদন্ত এড়াতেই এই তড়িঘড়ি প্রস্থান। উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। গত আগস্টে এবিএম আব্দুস সাত্তার দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত ৮ জন উপদেষ্টা গুরুতর দুর্নীতিতে জড়িত। সে সময় অনেকেই এটাকে নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অভিযোগের তালিকা আবার আলোচনায় ফিরে এসেছে। বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন বলেই গুঞ্জন উঠেছে। তরুণ ও প্রভাবশালী কয়েকজন মুখের বিরুদ্ধেও অভিযোগ সামনে এসেছে। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করা হয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণ ও বদলি বাণিজ্যের মতো বিষয়ও সামনে আসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুর্নীতি বিরোধী আন্দোলনের ফল হিসেবে ক্ষমতায় আসা ব্যক্তিদের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই যখন এ ধরনের অভিযোগ ওঠে, তখন সাধারণ মানুষের আস্থা টালামাটাল হওয়াই স্বাভাবিক। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও সমালোচনা রয়েছে। গঠনতন্ত্র সংশোধনের নামে সময়ক্ষেপণ, পছন্দের লোক বসানো, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ এখন আরও জোরালোভাবে শোনা যাচ্ছে। আগে যেসব সমালোচনা শোনা যেত, এখন সেগুলো অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার দিকেও ফিরে এসেছে।
তাহলে এই দ্রুত প্রস্থানের আসল কারণ কি? বিশ্লেষকদের মতে প্রধান কারণ হচ্ছে অডিটের আশঙ্কা। সরকার পরিবর্তনের সময় মন্ত্রণালয় ভিত্তিক বিস্তারিত নিরীক্ষা হয়। গত ১.৫ বছরে নেওয়া প্রকল্পে কোনো আর্থিক অনিয়ম থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরেই পড়বে। ফয়েজ আহমেদ তৈয়ব ব্যক্তিগত কারণ দেখালেও অনেকের ধারণা আইনি জটিলতা ও জবাবদিহির ভয়ই মূল চালিকা শক্তি। সততার সঙ্গে দায়িত্ব পালন করলে ভয় পাওয়ার কথা নয়, এই যুক্তিও ঘুরে ফিরে আসছে আলোচনায়। একসময় ক্ষমতাবর নেতাদের দেশ ছাড়ার দৃশ্য বাংলাদেশ আগেও দেখেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় রাষ্ট্রীয় প্রোটোকল সুবিধা পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি অনিয়মে জড়িত থেকে গোপনে দেশ ছাড়তে চান, তাহলে সেটা সম্মানের নয়, বরং বড় প্রশ্নের জন্ম দেয়। সাংবাদিক জুলকার নায়েন সায়ের মনে করেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ইমিগ্রেশন কর্তৃপক্ষ ছাড়পত্র দেবে নাকি আটকে দেবে, এই নিয়েই জনমনে কৌতূহল তৈরি হয়েছে। মানুষ এখন গত ১.৫ বছরের পূর্ণাঙ্গ হিসাব চায়। অনেকেই সাদাপত্র প্রকাশ করে প্রকৃত চিত্র সামনে আনার দাবি করছেন। নতুন সরকারের জন্য এটি বড় চ্যালেঞ্জ। বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি জোরদার করার কথাও উঠছে। কেউ নির্দোষ হলে দেশে থেকেই তা প্রমাণ করতে পারেন, আর দোষী হলে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় এটি ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির হয়ে থাকবে। এই প্রেক্ষাপটে সাবেক উপদেষ্টাদের উচিত পরিস্থিতির মুখোমুখি হওয়া। সততা থাকলে জনগণ পাশে থাকবে, কিন্তু তড়িঘড়ি করে দেশ ছাড়লে সন্দেহ আরও গভীর হবে। তাহলে কি আশঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ করেই এক ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। ইতিহাস বলে, রাজনীতিতে এমন মুহূর্ত আসে যখন একটি সরকার নিজেরাই নিজেদের পতনের গল্প লিখতে শুরু করে, কিন্তু সেটা তারা বুঝতে পারে না। আজ বাংলাদেশ রাজনীতি ঠিক সেই সংবেদনশীল জায়গায় দাঁড়িয়ে। বাইরে থেকে দেখলে সবকিছু নিয়ন্ত্রণে মনে হচ্ছে। সংসদে মতাধিক্য, প্রশাসনের পূর্ণ দখল, মন্ত্রিসভা গঠিত, ক্ষমতার চেয়ার দৃঢ়ভাবে ধরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দৃশ্য কি সত্যিই স্থায়ী, নাকি এটা সেই ঝড়ের আগের নীরবতা? শেখ হাসিনার শেষ সময়েও কি এমন আত্মবিশ্বাসী দৃশ্য দেখা যায়নি? বাইরে থেকে সবকিছু নিয়ন্ত্রিত মনে হলেও ভেতরে ভেতরে জমে উঠেছিল ক্ষোভ, অবিশ্বাস আর অদৃশ্য চাপ, যা একসময় বিস্ফোরিত হয়েছিল। ইতিহাসের বড় শিক্ষা হল, ক্ষমতা তখনই সবচেয়ে দুর্বল হয়ে পড়ে যখন সেটি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে। এই জায়গায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো অস্বস্তিকর প্রশ্ন তুলছে। নির্বাচনের আগে জুলাই সনদে স্বাক্ষর, সংস্কারের প্রতিশ্রুতি, জনগণের সামনে নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখানো আর ক্ষমতায় এসে সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট, এটা কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ক্ষমতার বাস্তব চেহারা? যেখানে প্রতিশ্রুতি কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি, আর ক্ষমতায় পৌঁছেই সেই সিঁড়ি সরিয়ে ফেলা হয়। গণমতে ৬-৮% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এটা কোনো ছোট সংখ্যা নয়, এটি একটি স্পষ্ট জাতীয় ম্যান্ডেট। তবু বলা হচ্ছে, সংবিধানগত জটিলতার কারণে শপথ নেওয়া যাবে না। এখানেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কারণ একই সংবিধানের কাঠামোর মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেই কাঠামোর অধীনেই নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনের ফল মেনে নিয়েই সংসদে যাওয়া হয়েছে। তখন সংবিধানের সমস্যা হয়নি, কিন্তু এখন হলো কেন? এই দ্বৈত অবস্থানই মানুষের মনে সন্দেহের বীজ বুনে দিচ্ছে। আর রাজনীতিতে সন্দেহ মানেই ধীরে ধীরে আস্থা হারানো। আস্থা হারারে কেবল মতাধিক্য দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। বৈধতা, নৈতিকতা আর জনগণের বিশ্বাস, এই ৩টি স্তম্ভের ওপরেই ক্ষমতার স্থায়িত্ব দাঁড়িয়ে থাকে। যদি মানুষের মনে এই ধারণা জন্মায় যে ক্ষমতা পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ায় আসেনি, তাহলে সেই সরকারের প্রতিটি সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বাইরে থেকে যতই শক্ত মনে হোক, ভেতরে ভেতরে সেই ক্ষমতার ভিত্তি তখন বালির ওপর দাঁড়িয়ে থাকে।